বাংলাদেশের দক্ষিণে অবস্থিত একটি ভয়ঙ্কর দ্বীপ। দ্বীপটি প্রতিনিয়ত পানির নিচে তলিয়ে যায়, আর ঝড়ো হাওয়া বা বন্যা হলে এই দ্বীপের সব কিছু তছনছ করে দেয়। তবুও এখানে 50 থেকে 55টি পরিবার বসবাস করছে। আমরা এখানে বসবাসরত মানুষদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব তারা কিভাবে এই অসাধ্য সাধন করছে। আমরা এই ভিডিওটি করতে চলে আসছি বাংলাদেশের একদম শেষ প্রান্তে, যার পরে আর কোনো জনবসতি নাই। দ্বীপটিতে যাওয়ার জন্য আমরা এখানে একটি ইঞ্জিন চালিত নৌকার জন্য অপেক্ষা করছি। ইঞ্জিন চালিত নৌকা না পেলে আমাদের এই খরস্রোতা নদীর মধ্য দিয়ে 2 থেকে 3 কিলোমিটার পথ নৌকা চালিয়ে দ্বীপটিতে যেতে হবে। তবে আমরা ঈদের দ্বিতীয় দিন আসায় সব ইঞ্জিন চালিত নৌকা ভাড়া হয়ে গেছে, তাই অনেকটা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছোট্ট একটি নৌকা নিয়ে রওনা হলাম দ্বীপটির উদ্দেশ্যে। আমরা এখন বর্তমানে আছি বাংলাদেশের দক্ষিণের একদম শেষ সীমানা। এটা হচ্ছে কালাবগি। এর পরে আর কোনো জনবসতি নেই। এর পরে কিছু দূর আপনার জঙ্গল আছে, তারপরে হচ্ছে বঙ্গোপসাগর। সো আমরা এখন যাওয়ার চেষ্টা করব নদী ভাঙনের ফলে গড়ে ওঠা ছোট্ট একটি দ্বীপ, যেখানে এখনও কিছু মানুষ বসবাস করতেছে। তারা কিভাবে বসবাস করতেছে, কিভাবে তারা তাদের দৈনন্দিন জীবনযাপন করতেছে, তো সেই ভিডিওটা তুলে ধরবো আপনাদের। আপনারা সবাই সাথে থাকেন, দেখতে থাকেন আমাদের ভিডিওটা। আর যদি ভালো লাগে আমার এই ভিডিও, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগে। এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে কমেন্টে বলবেন, যে আমি যত কষ্ট হোক দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখেন, আমরা কিন্তু এই দিকটা থেকে আসছি। এইদিকে কিছু দেখা যাচ্ছে না। আমাদের এই পাশে হচ্ছে সুন্দরবন, আমাদের এই পাশে সুন্দরবন, আমাদের এই পাশেও সুন্দরবন, আর এই যে ছোট্ট মাঝখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে। আমাদের আজকের অভিযান এই দ্বীপ। অবশেষে আমরা পৌঁছে গেলাম এই দ্বীপে। এখন নামবো। আর এখন জোয়ার হচ্ছে, সম্ভবত একটু পরেই এই দ্বীপটা একটু পানিতে ডুবে যাবে। আমরা এখন নিরঞ্জন মণ্ডল আঙ্কেলের সাথে কথা বলবো। এই দ্বীপে উনি বসবাস করে ওনার ফ্যামিলি নিয়ে। ওনার আপনার দোকান এটা? এখানে দোকান আছে ওনার। আপনারা কত পরিবার বসবাস করতেছেন? 55 ফ্যামিলি। 55 ফ্যামিলি। আমি আসলে আনুমানিক আগেও বলতেছিলাম যে এখানে 50 থেকে 55 ফ্যামিলি হয়তো বসবাস করতেছে। তো এখানে হিন্দু মুসলিম সবাই আছে। আঙ্কেলের মুখে শুনলাম এখানে জোয়ার হলে, এখন জোয়ার হচ্ছে, পুরোপুরি জোয়ার হয় নাই, জোয়ার হলে নাকি এখানে পুরো পানিতে ভরে যায়। এই বিষয়টা পানি তো পরিষ্কার পানি। এই 2 দিন আগে এই পর্যন্ত পানি হচ্ছিল, এই পর্যন্ত জল হচ্ছিল, এই পর্যন্ত জল হয়ে গেছে। এটা আকামাতা ডুবে গেল, এটা আকামাতা ডুবে গেল, আগামাতা গতকাল ডুবে গেল। মানে আজকে তো কত দূর উঠবে তা বলতে পারবো না। আচ্ছা, আজকে জোয়ার হলে দেখা যাবে আজকে কত দূর ওঠে। তো এই পরিবেশে থাকতে আপনাদের ভয় করে না? ভয় তো করে। তা মনে করেন 8 জন থেকে পড়ে গেছে ইনকামের জন্য এখানে আছে। তো এই বিষয়টা দেখেন, আপনাদের এই পাশে মানে 3 পাশে সুন্দরবন নদী আর সুন্দরবন প্লাস এই পাশেও তো নদী। আপনারা পুরো একটা দ্বীপের মধ্যে পড়ে আছেন। তো তার মধ্যে যদি পুরোটা পানিতে ডুবে যায়, বিশাল স্রোতের মধ্যে, বিশাল, আর এইগুলো নদীতে তো কুমিরও আছে। কুমির আছে না? আর আচ্ছা, আপনাদের এখানকে বাঘ পার হয় এরকম কোনো ইয়ে আছে? না, আমাদের যেটা বয়স, আমি এখন তো আমাদের এই অঞ্চলে কেউ পার হয়নি। মানে কোনো বাঘ পার হয়নি? না। আমাদের এই যে পূজাটা করি, হ্যাঁ, এখানে পূজা করা হয়। হ্যাঁ, এখানে পূজা করি, বুঝছেন? আচ্ছা, এই পূজার জন্য কিছু করেছে, ওটা নিয়ে আমরা কোনো টেনশন করি। অন্য জায়গায় পার হয়েছে, অন্যান্য এখানে পার হয়। এখানে পার হয়। যাক, আলহামদুলিল্লাহ, এই বিষয়টা ভালো। আচ্ছা, এখন আছি এই ছোট দ্বীপটার উত্তর প্রান্তে। তো এরকম একটা পরিবেশে এরা বসবাস করতেছে। এখানে নেই কোনো যোগাযোগ ব্যবস্থা, নেই কোনো আপনার চিকিৎসার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা। একটু বাজার করতে গেলে 2-2.5 কিলোমিটার নদী পার হয়ে ঝড় তুফান অতিক্রম করে গিয়ে তারপরে তাদেরকে বাজার করে আনতে হচ্ছে। এবং এই পরিবেশে শুধুমাত্র তারা আছে আয়ের জন্য। এখানে জঙ্গল আছে, নদীতে মাছ ধরে, এই আয়ের উপরে এরা ভিত্তি করে এখানে বসবাস করতেছে। তো সব দেখে আমার মনে হলো যে এখানে মানে টিকে থাকাই টাফ। আমরা এখন এই দ্বীপটার উত্তর পাশে আসছি, এখন যাব একদম দক্ষিণ পাশে। আর চারপাশে দেখলেন, আমি দেখাবো যে কি সরু একটা রাস্তা দিয়ে আপনার এই দ্বীপটা আছে আর কি, টিকে আছে। এখন জোয়ার হচ্ছে, দেখেন পানি কি পর্যন্ত নামছে।
এখানে কিন্তু একটু আগে আসছিলাম, যখন আসছিলাম তখন মানে আর কি মাটি দেখা যাচ্ছিল, এখন কিছুই দেখা যাচ্ছে না। তো চলেন আমরা এখন যাই। আর কোনো এইখানে হচ্ছে বন্যা বা ঝড় টড় হলে ঝট্টরলি আমরা যাচ্ছে সিলেটে আনলে আমরা যাচ্ছে ওই অফিসে যাই না ওই পার উঠি। মানে আপনারা এখানে থাকেন না? না না, কেউ থাকেন, থাকবো কীভাবে? এই তুফানটি বিলাইন আপনি। এই যে মাঝে যে গত বছর যে ঝড়টা হয়েছিল না, আমাদের এই যে ঘরটা, এই ঘরের ভিতরে মনে করেন এই জল, আমরা ওই সময় পার হতে পারিনি, মানে ওই টাইমই পার হতে পারিনি। মানে আমরা মনে করছি এত জল হবে না আর এত বন্যা হবে না, হুট করে রাত্রি হয়েছে। আপনাদের এখানে কি এরকম হয়েছে যে ঝড় তুফানে কেউ মারা গেছে এখানে? হ্যাঁ, মারা গেছে অনেক আগে, অনেক আগে। অনেক আগে। এখন সবাই সতর্ক। হ্যাঁ, এখন ওই সাথে আগে মারা গেছে। তো আপনাদের যাতায়াতের তো একটাই ব্যবস্থা, একটাই নৌকা, নৌকা। নৌকা ছাড়া আমাদের যাওয়ার কোনো লাইন নেই। কোনো লাইন? ওই সকালে মনে করো ওই নৌকা নিয়ে গেছি, আবার এই এসে বাড়িতে আবার বিকালে আবার নৌকা নিয়ে গেছি। আচ্ছা, এই আমাদের এইটাই। আপনারা একটু ভাবেন যে বাংলাদেশে এখনো এমন একটা জায়গা আছে যেখানে পুরো 2 কিলো থেকে 2.5 কিলো নৌকা চালিয়ে তারপরে একটা বাজার আছে, সেখানে যেতে হয় তাদের বাজার করতে। তো বিষয়টা অনেক মর্মান্তিক। এখানে কে কে আছে আপনার? আমরা 3 আছে আছি। আপনার হাজবেন্ড, আপনি আর ছেলে না মেয়ে? ছেলে। কি করে ছেলে? ওই বাপের সাথে ফাজালটা ধরে। আর কি করবে, পড়াশোনা করে কোনো লাভ নেই, নেই চাকরি নেই কিছু। এখান থেকে পড়াশোনা করতে গেলে হয় চালনা নাই খুলনা যাইতে হবে না? হ্যাঁ। মাছ পাইছেন? এই যে না, ভালোই মাছ পাইছেন আলহামদুলিল্লাহ। চলেন। 400 টাকা কেজি। মানুষদের সাথে কথা বলে যতটুকু আমি জানতে পারছি, এদের একটাই উদ্দেশ্য দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকা, তাই ছাড়া এদের কোনো উদ্দেশ্য নেই। আপনি অবাক হয়ে যাবেন, এদের এখানে কারেন্ট নাই, এরা এই পরিবেশে জীবনযাপন করতেছে। এরা চাইলে কিন্তু আপনার শহরে যেতে পারে, আপনার ভালো একটা উন্নত জীবনের জন্য যুদ্ধ করতে পারে, কিন্তু তা না, এরা এখানে পড়ে আছে। এখানের যে মায়া, এখানের যে ভালোবাসা, এখানে পড়ে আছে এরা। চাইলে কিন্তু আপনার দূর দূরান্তে যে ইনকামের নতুন পথ খুঁজতে পারে। সুন্দরবনে কি কি কাজ আছে? ওই কাঁকড়া মারে আর হলো ওই চাকা এখন এই সিজনে এসে এখন মধুর পাস করবে, মধুর পাস করবে, মধু সংগ্রহ করবে। তো একটা জিনিস, এখানে কিন্তু অর্গানিক মধু পাওয়া যায়। আপনার মধু পাওয়া যায়, মধুটা সলিড মধু পাওয়া যায়। সলিড মধু পাওয়া যায়, এটা জঙ্গলের সলিড মধু পাওয়া যায়। এখান থেকে মধু নিলে কোনো ভেজাল হওয়ার সম্ভাবনা থাকে না। আর এখানে মানুষগুলো কোনো ভেজাল নেই, একদম ফ্রেশ। আপনারা যদি নিজেরা এসে কথা বলেন তো আপনারাও বুঝবেন যে এখানে মানুষগুলো কত ফ্রেশ। একটা ঝামেলা বেঁধে গেছে। আচ্ছা, এখানে আপনারা কি কখনো আর্থিক সহযোগিতা পাচ্ছেন? পাইছি, টুকটাক পাইছি। আমি না পারলে একজন পাইছে, মানে পাচ্ছেন, টুকটাক পাচ্ছেন। দিচ্ছে সরকারের একটা সংস্থা, যে কোনো কাজ কিছু কিছু দিচ্ছে। আচ্ছা, দুর্যোগ হইলে যে আপনার ইসে যাচ্ছেন, অফিসে যান, আপনি জানেন ব্যবস্থা আপনারা করতেছেন, আর এই কিন্তু মালের তো ক্ষতি হচ্ছে। মানে মালটাল অনেক সময় আমার দোকানতেই অল্প দিয়ে ঝড়ের পরে বান্ধি দিয়ে একবার সব 2 আনা বিকেছে, দোকানে কিচ্ছু ছিল না। ওই যে ঝড়টা হয়েছিল, আমার দোকান ভাঙিয়ে চুরিয়ে দিয়ে একবার সব মাল চলে গেছে, ওতে আমার কিচ্ছু ছিল না, আর টোটালি মাল। পরে আমি দোকানে আবার দোকান বানিয়েছি প্রায় 2-3। তারপরে কি কোনো আর্থিক সহযোগিতা পাইছেন নাকি নিজের থেকে? এমনি কাছে যা ছিল তাই? কাছে যা ছিল লোকের কাছে মনে করেন ধার। তো এইখানে হচ্ছে এই অবস্থা। মনে করেন একটা ঝড় তুফান হইলে এখানে এমন একটা ব্যবস্থা, একবার বাংলাদেশে তো ঝড় তুফানের অভাব নাই, ঝড় তুফান হলে এটা পুরোটা ভেঙে চুরে একদম চুরমার হয়ে যায়। পরে এদেরকে আবার রেস্টোর করতে হয়, আবার পরবর্তীতে গড়তে হয়। তো এই গড়তে গেলে কিন্তু এদের একটা খরচ আছে, সেই খরচটা কিন্তু এরা নিজে থেকে বহন করতেছে। তেমন কোনো সুযোগ সুবিধা এরা পাচ্ছে না, সহযোগিতা কেউ করতেছে না। তো এই বিষয়টা একটু খেয়াল রাখা আমাদের সবারই দরকার। আপনারা কেউ অসুস্থ হলে কি করতেছেন? অসুস্থ হলে মনে করেন ওই খুলনা যেতে না, হলো গ্রামের ডাক্তার আছে, বাজারে কিছু আছে, আবার মানে আমরা তুষার ডাক্তারে মানে ওই তেলিখালি যে তুষারে নিয়ে যাই। আচ্ছা, চালনা, আপনি যে বললেন চালনা খুলনা, এটা তো অনেক দূর। আপনাদের এখান থেকে নৌকা বেয়ে ওই পর্যন্ত যাইতেও তো 1.5 ঘন্টা লাগে। 1.5 ঘন্টা লাগে। এখন এমার্জেন্সি যদি কোনো কেউ অসুস্থ হয়
তাদের এই প্রসেসটা তো মেনটেন করে যেতে হবে। হ্যাঁ একটু দিয়ে ওই জায়গায় দিয়ে ঠ্যাক দিতে মনে করেন বাজারে দিয়ে আমরা একটু ঠ্যাক দিয়ে দিই, আচ্ছা, ঠ্যাক দিয়ে ওখান থেকে নিয়ে চলি। এখান থেকে আসলে কোনো অ্যাম্বুলেন্স তো দূরের কথা, একটাই আছে মোটরসাইকেল আসলে রাখে না হলো যে কাদায় অসুখ বসুখ হয় তা আসলে এখান থেকে যাচ্ছি তো প্রায় 1-1.5 ঘন্টা লাগে আমাদের বাজারে 1 ঘন্টা লাগে। আর এখান থেকে পাতা ছাড়লি তো আর উপায় নেই। এখান থেকে ভালো হসপিটাল বলতে আপনার একটা চালনা আছে আর খুলনা। তো চালনায় যাইতে এখান থেকে প্রায় 4 ঘন্টা লাগবে। আপনি যেই প্রসেসে যান না কেন, যেইভাবে মাধ্যমে যান না কেন, 4 ঘন্টা লাগবেই, 4-5 ঘন্টা লাগবে। খুলনা যেতে গেলে তো মানে মিনিমাম আপনার 7 ঘন্টা 10 ঘন্টা লাগবে। তো এই প্রসেস মেনটেন করে যদি একজন রোগীকে নেওয়া হয়, সে কিন্তু আসলে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আসলেই তাহলে আমাদের কথা শুনে আপনারা বুঝতে পারতেছেন যে এরা এখানে কিভাবে বসবাস করতেছে। এই দ্বীপের মানুষগুলো এরকম ঝুলন্ত পায়খানা ব্যবহার করে, কারণ তাদের এই দ্বীপে স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করার মতো পর্যাপ্ত মাটি নেই। এখানে একটি মন্দির, একটি মসজিদ আছে। মসজিদের অবস্থাটা একটু দেখুন। এখানে একটি স্কুল আছে যেটির নাম হলো আমাদের স্কুল। আপনারা বাংলায় আমাদের স্কুল লিখে গুগল ম্যাপে সার্চ করলে এই দ্বীপটি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।